বিসমিল্লাহির রহমানির রহিম। আগে একটু ক্ষমা চেয়ে নিচ্ছে আমার গলার আওয়াজের এই অবস্থার জন্যে। গতকাল আমার দেশ পত্রিকার উদ্বোধন এখনো হয়নি, মানে প্রিপারেটরি কাজে একটু রংপুর যেতে হয়েছিল। তো সারাদিনের মানে যাওয়া আসার ক্লান্তিতে গলার আওয়াজের এই অবস্থা হয়েছে আর কি। তো আজকের এই সেমিনারের সভাপতি, উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আসতে পেরে খুব ভালো লাগছে। এই ধরনের সেমিনার আরও হওয়া প্রয়োজন। কারণটা হচ্ছে যে আমার আগে বক্তারা যে লড়াইয়ের কথা বলে গেলেন, সেই লড়াইতে আমরা যারা এই দেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী, অর্থাৎ 90% বাঙালি মুসলমান, তাদের আইডেন্টিটির বিষয়টা পরিষ্কার হওয়া প্রয়োজন। কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যে ভারতীয় হেজেমনি বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে পেরেছে, ফ্যাসিবাদের পতন হওয়া পর্যন্ত, ভবিষ্যৎ এখনো আমরা জানি না, এই যে তার একটি প্রধান কারণ হচ্ছে যে বাঙালি মুসলমানের আইডেন্টিটি ক্রাইসিস। কারণ আমরা যদি স্বাধীনতার সময় ফিরে যাই, 1971 সালের মুক্তিযুদ্ধ এবং তারও আগের যে প্রেক্ষাপট, ভাষা আন্দোলন থেকে শুরু করে 1952 থেকে শুরু করে, সেখানে প্রধানত আমাদেরকে বাঙালি জাতীয়তাবাদের বয়ান শোনানো হয়েছে। তো বাঙালি জাতীয়তাবাদের বয়ানের যে মেইন সমস্যা ছিল সেটা হলো যে বাঙালি জাতীয়তাবাদের বয়ানটার তৈরি হয়েছিল 18th সেঞ্চুরিতে বাঙালি সকল বেঙ্গলি রেনেসার মাধ্যমে। সো বেঙ্গলি রেনেসার থেকে এই বাঙালি জাতীয়তাবাদের বয়ানের উৎপত্তি, এবং সেই উৎপত্তিতে বেঙ্গলি রেনেসা যেটা ছিল সেটাতে কলকাতার প্রেসিডেন্সি কলেজ একটা বিরাট ভূমিকা রেখেছিল সেই বেঙ্গলি রেনেসায়। এবং সেই বেঙ্গলি রেনেসার যিনি নেতা ছিলেন তার নাম রাজা রামমোহন রায়। তো রাজা রামমোহন রায়ের নেতৃত্বে যে বেঙ্গলি রেনেসা প্রেসিডেন্সি কলেজে তৈরি হয়েছিল, তার মধ্যে দিয়েই বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ। এবং আপনি যদি সেই সময়কার ইতিহাস পড়েন, যেমন একজনের কথাই বলি, নীরজ সি চৌধুরী, যিনি অক্সফোর্ডের অধ্যাপক ছিলেন, এবং তিনি ওই সময়ের কথা লিখেছেন দ্য অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান এই নামের বইতে। এবং সেখানে তিনি পরিষ্কারভাবে বলেছেন যে সেই বেঙ্গলি রেনেসায় মুসলমানের কোনো জায়গা ছিল না। বাঙালি মুসলমানকে অচ্ছুত বিবেচনা করে বেঙ্গলি রেনেসার বয়ান তৈরি করা হয়েছিল, এবং বেঙ্গলি মুসলমানকে সেই বাঙালি রেনেসার যে বৃত্ত, সেই বৃত্তের বাইরে রেখে দেওয়া হয়েছিল, সর্ট অফ এলিয়েন। তো এবং তখনকার কিছু কিছু ঘটনা তিনি বর্ণনা করেছেন যে স্কুলে মুসলমান ছেলেদের সাথে বসতে তারা অস্বীকার করতেন, বলতেন তাদের গায়ে পেঁয়াজের গন্ধ পাওয়া যায়। এই ধরনের রেসিস্ট সব কথা নীরজ চৌধুরী খুব সাহসিকতার সাথে এবং খুব চমৎকারভাবে তার এই বইটাতে বর্ণনা করেছেন। আমি আপনাদের সবাইকে বলবো, যারা পড়েননি বইটা একটু পড়ে দেখবেন। পড়লে সেই সময়কার ইন্ডিয়া সম্পর্কে অনেক কিছু আপনারা জানতে পারবেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো যে পাকিস্তান সৃষ্টির পর থেকেও, 1947 সালে পাকিস্তান সৃষ্টি হলো, পাকিস্তান সৃষ্টির পর থেকেও বাঙালি মুসলমানের যে আইডেন্টিটি, বাঙালি মুসলমানের যে কালচার অ্যান্ড হিস্ট্রি, যে ঐতিহ্য, এটা সম্পর্কে তেমনভাবে বুদ্ধিভিত্তিক চর্চা করা হয় নাই। এই ব্যর্থতা যেমন আমাদের বা আমাদের আগের জেনারেশনের, আমাদের বাবা, চাচা, খালু এদের, সেই অর্থে সেই ব্যর্থতা পাকিস্তান শাসক শ্রেণীরও। কারণ আমার একটা থিওরি আছে যে পাকিস্তানের শাসক শ্রেণী তারা রেসিস্ট ছিল, বিকজ আমাদের গায়ের রং কালো, আমরা পূর্ববঙ্গের অধিবাসী। এদের সম্পর্কে পাকিস্তানি শাসক শ্রেণীর একটা তো বর্ণবাদ ছিল, তারা অ্যাপারথাইড, যে কালো রঙের মানুষ তাদের পছন্দ ছিল না, এক। দুই, আমাদেরকে লেসার মুসলিম মনে করতো,
তার মানে আমাদের মুসলমানিত্ব তাদের তুলনায় লেসার। তো এই যে একটা দৃষ্টিভঙ্গি ছিল, এই কারণে বাঙালি মুসলমানের যে যে ঐতিহ্য, যে রিচ হিস্ট্রি, এবং এখানে ইসলামের যে গৌরবোজ্জ্বল অতীত, এগুলো সম্পর্কে কোনো চর্চা পাকিস্তানি আমলেও করা হয় নাই। আর বাকি যে 53 বছর, সেই 53 বছরে তো আমাদের সেই যারা এদেশে ইসলাম নিয়ে এসেছিলেন তাদের, এবং যারা এখানে একটা কি বলবো একটা স্বাধীন সালতানাত তৈরি করেছিলেন, সেই মহান শাসক যারা ছিলেন, স্বাধীন সুলতানি আমলের শাসক, তাদের সম্পর্কে তো কোনো আলাপ আলোচনাই করা হয়নি। বরং আপনারা জানেন যে কিছুদিন আগে আমাদের পাঠ্যপুস্তকে তাদেরকে ভিলেন হিসাবে দেখানোর একটা অপচেষ্টা করা হয়েছিল, যে তারা এলিয়েন, তারা এখানে বিদেশি ছিলেন, বহিরাগত ছিলেন, তারা এখানে দখলদার ছিলেন, এই ধরনের একটা বয়ান তৈরি করবার চেষ্টা করা হয়েছিল বইতে, পাঠ্যপুস্তকে। তো এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এবার একটা সুযোগ এসছে, যে আমাদের সেই বাঙালি মুসলমানের রেনেসার একটা সুযোগ এসছে। বাঙালি মুসলমানের রেনেসা কখনো হয় নাই, না হয়েছে ব্রিটিশ আমলে তো হওয়ার প্রশ্নই হয় না, এবং সেটা পাকিস্তান আমলেও হয় নাই। কারণটা আপনাদেরকে আমি ব্যাখ্যা করলাম আমার বিবেচনা অনুযায়ী, এবং বাংলাদেশ আমলেও হয় নাই। কাজে এই বিপ্লবের যে অংশটা আমি দেখতে পাই, সেটা হলো যে বাঙালি মুসলমানের রেনেসার একটা সুযোগ এই প্রথমবারের মতো সম্ভবত আমাদের সামনে উপস্থিত হয়েছে। বাঙালি মুসলমানের রেনেসা বলতে আমি যেটা বলতে চাই, অনেক ইতিহাস আমরা জানি না। আজকে খুব ভালো লাগছিল যে অনেক ইয়াং ছেলে আমার সাথে গল্প করছিল, এখন তাদের মধ্যে হয়তো অনেকে জানে না যে এই যে বাংলা, যেটা আমরা কি বলি যে একটা পলিটিক্যাল এন্টিটি হিসেবে বাংলাদেশ, এটা মুসলমানদের অবদান, এটা আমরা অনেকেই জানি না। এই কথাটা কেন বলছি আমি, যে পলিটিক্যাল এন্টিটি হিসাবে বাংলা যে একটা স্বাধীন ভূখণ্ড, এটা প্রথম বলেছিল সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ। ইলিয়াস শাহী মানে সালতানাতের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন, সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ, এই নামটা আপনারা মনে রাখবেন, এটা আমরা জানি না, ভুলে গেছি, যারা জানি তারাও। তিনি প্রথম বলেছিলেন, তিনি যে মুদ্রা তৈরি করেছিলেন স্বাধীন সুলতান হওয়ার পরে, তিনি প্রথম বলেছিলেন, তার টাইটেল দিয়েছিলেন তিনি সুলতানে বাংলা। সুলতানে বাংলার প্রথম টাইটেল দিয়েছিলেন ইলিয়াস শাহ। তার আগে যে বাংলায় যে ভূখণ্ডগুলো ছিল, এগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল। যেমন অনেকগুলো নাম ছিল বিভিন্ন অঞ্চলের, চন্দ্রদ্বীপ, হরিকেল, বঙ্গ ছিল, বিক্রমপুর অঞ্চলটাকে বঙ্গ বলতো তখন, এইটুকু ছিল। সমতট বলতো কুমিল্লা অঞ্চলটাকে সমতট বলতো। রাঢ় বলতো পশ্চিমবঙ্গের যে কলকাতা এই অঞ্চলটাকে রাঢ় বলতো। পুন্ড্রবর্ধন বলতো, নর্থ বেঙ্গলের নাম ছিল পুন্ড্রবর্ধন এবং বরেন্দ্র। তো ওটা আবার অনেক আগের থেকে অশোকের সাম্রাজ্যের অংশ ছিল পুন্ড্রবর্ধন। তো এগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল। এই সবগুলোকে একটা পলিটিক্যাল এন্টিটির মধ্যে নিয়ে আসেন সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ। নিয়ে এসে তিনি বললেন যে আমি সুলতানে বাংলা। আর তার আগে যে বংশ ছিল যারা 100 বছর শাসন করেছিল, সেন বংশ, তারা নিজেদেরকে বলতো গৌরেশ্বর। তখন বাংলার নাম বাংলাদেশ বলতো না, এটাকে বলতো গৌড় দেশ, এবং গৌরেশ্বর বলতো তাদের টাইটেল, যে আমরা গৌড়ের ঈশ্বর, গৌরেশ্বর। এটা সেন বংশ। এবং তার আগে যারা ছিল তারা হিন্দু ছিল। এবং মজার ব্যাপার কি দেখেন, মুসলমানদের ক্ষেত্রে বলা হচ্ছে যে তারা বহিরাগত, অথচ সেন বংশ কিন্তু তারাও বহিরাগত, তারা এসেছিল কর্ণাটক থেকে। তাদেরকে কেউ ওই বাংলাদেশের বইতে আপনি ন্যারেটিভে সেন বংশকে দেখবেন না যে তারা বহিরাগত বলা হচ্ছে। এবং সেন বংশের আগে যারা ছিল তারা পাল বংশ, পালরা কিন্তু বৌদ্ধ ছিল। সো এই অঞ্চলে ইসলামের আগে প্রধানত এই অঞ্চল কিন্তু বৌদ্ধভূমি ছিল, বৌদ্ধদের দেশ ছিল। এটা কিন্তু হিন্দুদের দেশ বলতে গেলে কখনই ছিল না, বুদ্ধিস্টরা মেজরিটি ছিল। তারপরে যখন ইসলাম আসলো, তখন এই বিশেষত পূর্ববঙ্গের মানুষেরা সব ইসলাম ধর্মে তারা ধর্মান্তরিত হয়ে গেল, এবং তারা সবাই মুসলমান হয়ে গেল। তাহলে আমি এটাই বলতে চাচ্ছি যে বাঙালি রেনেসার কথা যখন আমি বলতে যাব, তখন আমার এই স্বাধীন সুলতানি আমলকে আমার ফোকাস করতে হবে, এবং ওখান থেকে আমাদের শুরু করতে হবে। এবং জাতির পিতার কোনো কনসেপ্ট আমি বিশ্বাস করি না। তারপরেও যদি কেউ বলতে চায় যে জাতির পিতা, কারণ শেখ মুজিবুর রহমানকে যখন আগের সরকার, পতিত সরকার,
তারা জাতির পিতা বলতে চাইতো, তারা তো বাঙালি জাতির পিতা বলার তো কোনো সুযোগ নাই, কারণ পশ্চিমবঙ্গ তো একটা রয়ে গেছে। তার মানে বাই ডিফল্ট বলা হতো যে শেখ মুজিবুর রহমান বাংলাদেশ জাতির পিতা, কিন্তু সেটাও সঠিক না। কারণ বাংলাদেশ যেটা আমি বললাম, তার মানে একটা জিওগ্রাফিক্যাল এরিয়ার পিতা হিসাবে শেখ মুজিবকে প্রজেক্ট করা হয়েছে। যদিও আমি মনে করি শেখ মুজিব একজন ফ্যাসিবাদের আইকন ছাড়া আর কিছু না। এবং এবং এই কথাটা আমি প্রায়ই বলি যে শেখ মুজিব ফ্যাসিবাদের আইকন, কারণ শেখ হাসিনা যে ফ্যাসিস্ট রুল চালিয়েছে 16 বছর ধরে, তার সামনের ছবিটা কার ছিল? মুজিবের ছবি। মুজিবের ছবিকে ব্যবহার করে সে ফ্যাসিস্ট রুল চালিয়েছে। সো শেখ মুজিব ইজ দ্য আইকন অফ ফ্যাসিজম ইন বাংলাদেশ। তো তারপরেও যদি আপনি কোনো জিওগ্রাফিক্যাল বাউন্ডারির মধ্যে কাউকে জাতির পিতা বলতে চান, তাহলে বাংলাদেশের জাতির পিতা শামসুদ্দিন ইলিয়াস শাহকে বলতে হবে, আপনি শেখ মুজিবকে বলতে পারবেন না। কারণ প্রথম 14th সেঞ্চুরিতে প্রথম তিনি বলেছিলেন যে আমি সুলতানে বাংলা। তো তাহলে তার আগে তো বাংলাই ছিল না, তার আগে তো গৌরেশ্বর ছিল। তাহলে যিনি প্রথম বলেছেন জিওগ্রাফিক্যাল বাউন্ডারির জন্য পলিটিক্যাল ইউনিট হিসেবে, তাহলে তাকেই আমাদেরকে জাতির পিতা মানতে হবে। তাহলে আওয়ামী লীগকে জিজ্ঞেস করতে হবে, বা যারা এই ধরনের মুজিব ভক্ত, যে আপনারা শামসুদ্দিন ইলিয়াস শাহকে মানবেন কিনা জাতির পিতা হিসাবে। তো যাকে বড় কথা হলো যে যে বাঙালি মুসলমানের রেনেসার, এই কথাটা আজ পর্যন্ত কেউ বলে নাই যে বাঙালি মুসলমানের রেনেসার দরকার। আমি মনে করি বাঙালি মুসলমানের রেনেসার দরকার। রেনেসা মানে আপনাকে ইন্টেলেকচুয়ালি ডেভেলপমেন্ট করতে হবে, রেনেসা মানে আপনাকে টেকনোলজিক্যালি আপনাকে এক্সপার্টিস করতে হবে, এগুলো মিলিয়েই তো রেনেসা। রেনেসা মানে আপনার কালচার আরও সমৃদ্ধ করতে হবে। এবং এমনিতেই আমি মনে করি বাঙালি মুসলমানের কালচার অনেক সমৃদ্ধ, কারণ আপনারা জানেন যে কালচার যত বেশি মিশ্রণ হয় সেই কালচার তত ইভলভ করে, সেই কালচার তত সমৃদ্ধ হয়। এই জন্যে বাঙালি মুসলমানের কালচারে এই অঞ্চলের তো আছেই, কারণ আমাদের পূর্বপুরুষরা এই অঞ্চলে জন্মেছিলেন। সুতরাং এই অঞ্চলের যে অনাদিকালের যে কালচার, আমাদের খাদ্যাভ্যাস, আমাদের কথা বলা, আমাদের ভাষা, এটার সাথে মিশ্রিত হয়েছে তুর্কি থেকে আসা মানুষের ভাষা, তাদের কালচার, তাদের খাদ্য, আরব থেকে আসা মানুষের ভাষা। যখন এতগুলো মিশ্রিত হয় তখনই কিন্তু একটা কালচার আরও ডেভেলপ করে, আরও এটা সমৃদ্ধ হয়। তো কাজেই আমি মনে করি যে বাঙালি মুসলমানের রেনেসার স্লোগান দিয়ে যদি আমরা নতুন করে শুরু করতে পারি আমাদের পথ চলা, তাহলে হয়তোবা এই হিন্দুত্ববাদের যে হেজেমনি বাংলাদেশে চেপে বসেছিল এবং এখনও নানা রকম ষড়যন্ত্র চলছে, এটাকে আমরা ইনশাল্লাহ প্রতিহত করতে সক্ষম হব। কারণ আপনি যখন আপনার আইডেন্টিটি সম্পর্কে আপনি যখন পরিষ্কার ধারণা নিয়ে ফেলবেন, আপনার আইডেন্টিটিটাকে আপনি গ্রহণ করবেন, আপনার আইডেন্টিটিকে নিয়ে আপনি গর্ববোধ করবেন, তখন কিন্তু কোনো বিদেশি শক্তি আপনার উপরে তার নিয়ন্ত্রণ রাখতে সক্ষম হবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাংলাদেশের জনসংখ্যা 18 কোটি এবং তার মধ্যে 90% মুসলমান। তো সেই হিসাব যদি আমরা করি তাহলে 16 কোটির উপরে আমরা বাঙালি মুসলমান এখানেই। এবং পশ্চিমবঙ্গে আরও প্রায় 8-10 কোটি বাঙালি মুসলমান আছে। তাহলে সব মিলে বাঙালি মুসলমানের যে সংখ্যা বিশাল, 25 কোটি। তো সেই 25 কোটির জন্য যদি আমরা একটা বয়ান তৈরি করতে পারি, বাঙালি মুসলমানের ন্যারেটিভ তৈরি করতে পারি সকলে মিলে, তাহলে পরে এটা একটা বিরাট রেনেসা হলে পরে শুধু যে বাংলাদেশের স্বাধীনতা সংহত হবে তাই না, আমি তো মনে করি সম্পূর্ণ ভারতের যে জিওপলিটিক্যাল সিনারিও সেটা পরিবর্তন হয়ে যাবে। কারণ এই বয়ান দিয়ে যখন আমরা আহ্বান জানাবো, আমাদের ওপারের যারা বাঙালি মুসলমান আছে তাদের মধ্যেও একটা নতুন জাগরণের সৃষ্টি হবে, কারণ তারাও তো অবহেলিত। আপনি দেখেন পশ্চিমবঙ্গে মুসলমানের সংখ্যা মোর দ্যান 30%। পশ্চিমবঙ্গে মুসলমান জনগোষ্ঠী 30%-এর উপরে। সরকারি চাকরি কত পার্সেন্ট পায় জানেন? 3%। 30% জনসংখ্যা 3% সরকারি চাকরি পায়, 2.5 থেকে 3%। আর বাংলাদেশের গল্প বলি, এখানে অনেক আপনারা রিটায়ার্ড আমলারা আছেন, কেউ হয়তো সার্ভিং আমলারাও থাকতে পারেন। আমি পত্রিকা চালু করবার জন্য কিছু ডাটা জোগাড় করছি আর কি ইন অ্যাডভান্স। তো আমি এই গত সরকারের আমলে যতগুলো বিসিএস হয়েছে সবগুলোর ডাটা আমি জোগাড় করেছি। তো সেই ডাটা জোগাড় করে আমি দেখলাম 2015
সালের পর থেকে যতগুলো বিসিএস হয়েছে, ইনফ্যাক্ট 2015 থেকে যতগুলো বিসিএস হয়েছে, সেখানে পুলিশে আমি দেখছিলাম বিশেষ করে, মানে আমি বুঝতে চাচ্ছিলাম যে পুলিশ এরকম দানবীয় রূপ কেন ধারণ করলো, এরকম নিষ্ঠুর কিভাবে হতে পারে নিজের দেশের প্রতি। যেমন ধরেন ইয়ামিনকে যেভাবে পুলিশের গাড়ি থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হলো, এবং তখন সম্ভবত ইয়ামিন অর্ধমৃত ছিল, তারপরে তাকে টানতে টানতে রাস্তা দিয়ে টেনে যে ডিভাইডারের উপর দিয়ে এভাবে ছুঁড়ে ফেলে দেওয়া হলো। নিজের দেশের একজন ইয়াং ছেলেকে কেউ কি, যতই আপনি পুলিশ হন আর সে নাগরিক হোক, এটা কীভাবে সম্ভব এটা করা? কিংবা আর একটা দৃশ্য দেখে আমি টার্কিতে ছিলাম তখন, আমি ওই রাতে ঘুমাতে পারি নাই, যে এক আহত ছেলে তাকে টেনে নিয়ে যাচ্ছে তার বন্ধু, এটা ইউটিউবে আছে দেখবেন, তার বন্ধু টেনে নিয়ে যাচ্ছে, দূর থেকে একজন পুলিশ এসে সামনে এসে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করলো, তারপরে ওই বন্ধুটা ওকে টেনে নিয়ে যাচ্ছে, তখনও ছেলেটা মারা যায় নাই, আবার আসলো ওই পুলিশটা, আবার গুলি করলো পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে। তারপরে দেখলাম যে ছেলেটা টেনে নিয়ে যাচ্ছিল সে খানিকক্ষণ হতচকিত হয়ে গেল, নার্ভাস, কি করবে বুঝতে পারলো না, এক মুহূর্ত দাঁড়িয়ে থাকলো চুপ করে, তারপরে বন্ধুর ডেড বডিটা ফেলে রেখে দৌড়ে চলে গেল। এই দৃশ্য দেখবার পরে আমি সারা রাত ঘুমাতে পারি নাই ওই রাতে, এবং আমি ভাবলাম কোন পুলিশ এটা করতে পারে, কিভাবে এটা সম্ভব, এইভাবে আহত নিয়ে যাচ্ছে আর পয়েন্ট ব্ল্যাঙ্কে বারে বারে এসে গুলি করছে, একই দেশের মানুষ। তো আমি বুঝবার চেষ্টা করলাম যে পুলিশের এমন পরিণতি কেন হলো। সেখানে আমার মনে হলো আমি তাহলে একটু দেখি যে বিসিএস কারা পুলিশে চাকরি পেয়েছে। আপনারা জেনে অবাক হবেন, 2015 থেকে লাস্ট বিসিএস পর্যন্ত এই সরকারের বাংলাদেশি হিন্দু জনগোষ্ঠীর জনসংখ্যা 8.5%, আর ধরেন সব মিলে অ্যাবাউট 10% মাইনরিটি, 20% চাকরি পেয়েছে পুলিশে অ্যাভারেজে, 20% প্রত্যেকটা বিসিএসে। তো 10% যাদের জনগোষ্ঠী তারা 20% চাকরি পাচ্ছে, তাহলে তার মানে হচ্ছে বিসিএসে পুলিশে অন্তত, আমি বাকিগুলো এখনও স্টাডি করি নাই, আমি এখনও অ্যাডমিনিস্ট্রেশন এখনও স্টাডি করি নাই, পুলিশটা স্টাডি করছি। তাহলে বিসিএস পুলিশের মধ্যে গত 10 বছর প্রায় ধরে 20% করে মাইনরিটিসদের নেওয়া হয়েছে। ছাত্রলীগ কিন্তু বাদ রাখলাম আমি, কারণ ওই লিস্টে তো আর লেখা নাই কে ছাত্রলীগ, সেটার জন্য আরও স্টাডি করতে হবে। তো ছাত্রলীগ এবং মাইনরিটি যোগ করলে হয়তো দেখবেন আপনি 70-80 ভাগ ছাত্রলীগের গুন্ডা এবং মাইনরিটিকে নিয়োগ দেওয়া হয়েছে। এরই পরিণতি হচ্ছে এই ধরনের নৃশংসতা দেখানো। আদারওয়াইজ এটা যদি নর্মাল পরীক্ষার মাধ্যমে নেওয়া হতো, বৈষম্য না করে যদি নেওয়া হতো, তাহলে আমার মনে হয় যে পুলিশ এতটা নৃশংস আচরণ করতে পারতো না। তার মানে বেছে বেছে এমন লোকদের নেওয়া হয়েছে যারা এই ধরনের নৃশংস আচরণ করবে নিজের দেশের জনগণের উপরে। এবং আমি কিন্তু জানি না, ওনারা ভালো বলতে পারবেন, যে এসআই যারা ডাইরেক্ট সার্জেন্ট এবং এসআই চাকরি হয়েছে সেখানে কত পার্সেন্ট মাইনরিটি, কারণ ওটা এখনও আমি ওই ডাটা পাই নাই। ওই ডাটা পেলে হয়তো দেখবো যে ওখানে এর থেকে বেশি লোক নেওয়া হয়েছে, সার্জেন্ট এবং ডিরেক্ট এসআই যেখানে চাকরি দেওয়া হয়েছে। তো সুতরাং আমি যেটা বলতে চাচ্ছিলাম আপনাদেরকে, যে ভারতে বা ওয়েস্ট বেঙ্গলে 33% এবং 32% মুসলমান সরকারি চাকরি পায় 3%, আর বাংলাদেশের 10% মাইনরিটি সরকারি চাকরি পায় 20%। আপনি পার্থক্যটা বুঝতে পারছেন। তো সুতরাং ইন্ডিয়াতে মুসলমানরা অত্যাচারিত হচ্ছে, বাঙালি মুসলমানরা অত্যাচারিত হচ্ছে, তাদেরকে ফ্রেঞ্চ করে রেখে দেওয়া হয়েছে সোসাইটিতে, যে ফ্রেঞ্চ এলিমেন্ট হিসেবে তাদেরকে ফেলে রাখা হয়েছে। সুতরাং বাঙালি মুসলমানের একটা রেনেসা যদি আমরা এখান থেকে শুরু করতে পারি, একটা বয়ান তৈরি করে রেনেসা তৈরি করতে পারলে আমার মনে হয় এই নবজাগরণ ভারতেও ইম্প্যাক্ট করবে, এবং ভারতে যদি এই জাগরণ ইম্প্যাক্ট করে তাহলে পরে আমার মনে হয় এখানকার জিওপলিটিক্যাল যে স্ট্যাটাস কো আছে এটা ভেঙে যাবে এবং একটা নতুন ধরনের ডাইনামিজম আমাদের মধ্যে শুরু হবে। তো এখানে মিডিয়ার রোল খুব গুরুত্বপূর্ণ। আমার আগে অনেকেই মিডিয়ার কথা বলে গেছে, মিডিয়ার রোল খুব গুরুত্বপূর্ণ, এবং তারা দুঃখ করেছে কেন মিডিয়া নাই। এটার জন্য শুধু মিডিয়াকে দোষ দিয়ে লাভ নাই, মিডিয়া থাকলে তো মিডিয়াকে চলতেও দেওয়া হয় না। আমার দেশ তো সেরকম একটা মিডিয়া হিসাবে দাঁড়াতে চেয়েছিল, আমার দেশকে চলতে দেওয়া হয়েছে? চলতে দেওয়া হয় নাই। কারণ আমরা যেটা মনে করি, আমরা যেটা বিশ্বাস করি, যে মিডিয়া মানে আমরা যখন কালচারাল ডিসকোর্স
কিংবা একাডেমিক ডিসকোর্স করব, তখন আপনি আপনার কথা বলবেন, আমি আমার কথা বলবো, এবং সেখানে আর্গুমেন্ট হবে, কাউন্টার আর্গুমেন্ট হবে। এটাই হচ্ছে একটা সুস্থ সমাজের লক্ষণ। বাংলাদেশের ক্ষেত্রে গত 53 বছর ধরে যারা একটু প্রো ইসলামিক মিডিয়া, কোনো প্রো ইসলামিক মিডিয়াকে গ্রো করতে দেওয়া হয় নাই। এবং আমার দেশের বেলায় যেটা করা হলো, যখনই দেখা গেল যে আমার দেশ বাংলাদেশের 1 নম্বর পত্রিকায় পরিণত হয়েছে, যখন আমার দেশ বন্ধ করা হয় এবং আমাকে গ্রেফতার করা হয় ওই দিন 11ই এপ্রিল 2013, সেই মুহূর্তে সেই দিন আমার দেশ কিন্তু বাংলাদেশের 1 নম্বর পত্রিকা ছিল। আমরা সার্কুলেশনে প্রথম আলোকে ছাড়িয়ে গিয়েছিলাম, কিন্তু আমার দেশকে বন্ধ করে দেওয়া হলো, আমাকে গ্রেফতার করা হলো। কেন? কারণ তারা মনে করলো যে আমার দেশ গণমানুষের পত্রিকায় পরিণত হয়ে গেছে। আপনি যদি কোনো পত্রিকার মধ্যে ইসলামিক লেবাস থাকে, তারা সেটাকে ইগনোর করে। কারণ ইসলামিক লেবাস থাকলে হয় কি, যেমন সংগ্রাম, আমরা জানি যে সংগ্রাম জামাত ইসলামের পার্টি নিউজ পেপার, এই জন্যে সংগ্রাম একটা লেভেল পর্যন্ত যেতে পারবে, কিন্তু মানে ওই কর্মীদের মধ্যে এটা যাবে, তারা কিনবে, কিন্তু সাধারণ মানুষ সংগ্রাম কিনবে না। তারা মনে করবে এটা একটা পার্টি পত্রিকা, এটা কিনে আমার লাভ কী। কিন্তু আমার দেশ সেই শূন্য স্থানটা পূরণ করেছিল। বাংলাদেশে যেটার একটা বিরাট ভ্যাকুয়াম ছিল, যেখানে ন্যাশনালিস্ট এবং প্রো ইসলামিক যে জনগোষ্ঠী এবং যারা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী, তাদের কথা বলার জন্যে কোনো পত্রিকা ছিল না। এই যে ভ্যাকুয়ামটা, এই ভ্যাকুয়ামটা আমার দেশ পূরণ করেছিল। এবং সেই কারণেই যারা বাংলাদেশের ইন্ডিয়ান হেজেমনির ধারক বাহক যে সমস্ত পত্রিকা, এবং কালচারাল ফিল্ডে আপনারা জানেন যে ওদের নিয়ন্ত্রণে 53 বছর ধরে অ্যান্টি ইসলামিক, ইসলামোফোবিক অ্যান্ড প্রো ইন্ডিয়ান ফোর্সের নিয়ন্ত্রণে বাংলাদেশের মিডিয়া গত 53 বছর ধরে। তারা মনে করলো এই প্রথম তাদের যে মনোপলি, সেই মনোপলিকে চ্যালেঞ্জ করছে আমার দেশ, এবং তাকে অনেস্ট ডিসকোর্সের মাধ্যমে, অনেস্ট ক্রিটিকের মাধ্যমে তাকে মোকাবেলা করার শক্তি এদের ছিল না, এই প্রো ইন্ডিয়ান মিডিয়ার ছিল না এটা মোকাবেলা করার শক্তি। এই জন্য তারা মনে করলো এটাকে বন্ধ করে দিতে হবে। এবং শুধু বন্ধ করে দিয়ে আপনি চিন্তা করেন জিঘাংসাটা কী পরিমাণ ছিল, যে শুধু বন্ধ করে দেয় নাই, আমাকে জেলে পাঠায় নাই, আমার উপরে হত্যার চেষ্টা করা হয় নাই, এমনকি আমার যে প্রেস পুলিশ পাহারা দিয়ে রেখেছিল 11 বছর, সেই বাইরে পুলিশ পাহারা, তালা মারা, ভিতরে এন্টায়ার প্রেসের যন্ত্রপাতি খুলে নিয়ে গেছে। তাহলে কি পরিমাণ জিঘাংসা একটা সরকারের থাকলে পরে এই কাজ তারা করতে পারে। এই জিঘাংসা তো শুধুমাত্র সরকারের ছিল না, এই জিঘাংসা ভারতীয় সাম্রাজ্যবাদেরও ছিল। কারণ ভারতীয় সাম্রাজ্যবাদ এবং এই সরকার, হাসিনার সরকার, তারা আমার দেশকে কালচারাল থ্রেট মনে করেছিল। কারণ বাংলাদেশে যে আধিপত্যবাদ তারা বিস্তার করেছে, এই যে বাঙালি জাতীয়তাবাদের বয়ান, 2টা বয়ান দিয়ে তারা বাংলাদেশকে কন্ট্রোল করেছে। একটা হলো বাঙালি জাতীয়বাদের বয়ান, আর একটা মুক্তিযুদ্ধে ভারতের সহায়তার বয়ান। এই 2টো বয়ান প্যারেল। মুক্তিযুদ্ধে ভারতের সহায়তার এমনভাবে বয়ান তৈরি করেছে যে ওই ঋণ, যদি সেটা ঋণ হয়ে থাকে, সেটা নিয়ে আমার ভিন্ন মত আছে, সেটা আমি হয়তো সংক্ষেপে বলবো কেন ভিন্ন মত আছে। যদি আপনি ঋণ ধরেও নেন, তাহলে সেই ঋণ জেনারেশনের পরে জেনারেশন আপনার শোধ হচ্ছে না। এটা এমনই ঋণ যে জেনারেশনের পর জেনারেশন আপনার ঋণ শোধ করতে হচ্ছে। প্রতিদিন প্রতি বক্তৃতায় ভারতের প্রতি আমরা কৃতজ্ঞ, ভারতের প্রতি কৃতজ্ঞতার ঋণ শোধ হবে না। 53 বছর হয়ে গেছে, কৃতজ্ঞতার ঋণ আজ পর্যন্ত শোধ হয় নাই। এবং যদি ওই সরকার থাকতো, আগামী 100 বছর আপনারা এই রেকর্ড শুনতে পেতেন, ভারতীয় কৃতজ্ঞতার ঋণ, ভারতীয় কৃতজ্ঞতার ঋণ। কাজেই তাদের যে কালচারাল হেজেমনির যে বয়ান তৈরি করবার, সেটা 2টো পা ছিল। একটা পা ছিল ভারতীয় কৃতজ্ঞতার ঋণের বয়ান, আর একটা পা ছিল বাঙালি জাতীয়তাবাদ। এই দুটোকেই আমাদের, তো একটা তো কৃতজ্ঞতার ঋণ মোটামুটি আজকের জেনারেশন, ইয়াং জেনারেশন বুঝতে পেরেছে যে এটা একটা ভুয়া, টোটালি একটা ভুয়া ন্যারেটিভ। আর একটা হলো বাঙালি জাতীয়তাবাদের যে বয়ান, এটাকে যদি আপনার কালচারালি আমরা হারাতে চাই, তাহলে বাঙালি মুসলমানের জাতীয়তার বয়ান আমাদেরকে তৈরি করতে হবে। কারণ একটা বয়ানকে আর একটা বয়ান দিয়ে আপনার মোকাবেলা করতে হবে। আমি মানি না বললে তো হলো না, আপনাকে তো অল্টারনেটিভটা জানাতে হবে। আচ্ছা, কেন কৃতজ্ঞতার ঋণটা আমি মানি না, আমি সংক্ষেপে বলে দেই। কারণ হচ্ছে যে 1971-এ ভারত আমাদের মুক্তিযুদ্ধে, পাকিস্তানের বিরুদ্ধে আমাদের মুক্তিযুদ্ধে সরাসরি
অংশগ্রহণ করেছিল। এটা তো সত্য, ইটস আ ফ্যাক্ট। কিন্তু কেন এটা তাহলে ঋণ না? ঋণ না এই কারণেই, আমি যখন আপনার সাথে ব্যবসা করি, লেনদেন করি, আপনার কাছে প্রোডাক্ট বেচি, বা তো আপনিও লাভ করেন, আমিও লাভ করি, এখানে কেউ কারো কাছে কিন্তু কৃতজ্ঞতার কোনো ব্যাপার নাই। এটা হচ্ছে কি, এটা ট্রানজ্যাকশন। ট্রানজ্যাকশনে কৃতজ্ঞতার কোনো জায়গা নাই। 1971-এর যে মুক্তিযুদ্ধে ভারতের সহায়তা, ওটাও ট্রানজ্যাকশন ছিল। কেন ট্রানজ্যাকশন ছিল? যে ভারত চেয়েছিল পাকিস্তানকে দুই ভাগ করতে। 1947 থেকে তার টার্গেট ছিল পাকিস্তানকে দুই ভাগ করা। ওদের স্টেটেড অবজেক্টিভ, এটা এমন না যে লুকানো অবজেক্টিভ, স্টেটেড অবজেক্টিভ। নেহরু, প্যাটেল, ওদের ইন্টেলিজেন্সিয়া, ওদের মিডিয়া, তাদের স্টেটেড অবজেক্টিভ ছিল পাকিস্তানকে ভাগ করা। কারণ পাকিস্তানকে ভাগ করলে তাদের লাভ যেটা ছিল সেটা একটা হচ্ছে যে মিলিটারিলি পাকিস্তান উইক হয়ে যাবে, এক, ইকোনমিক্যালিও উইক হবে পাকিস্তান, যেটা হয়েছে, পাকিস্তান ইকোনমিক্যালি উইক। আর তারপরে হলো যে ওদের যে বিপুল ব্যয় যেটা ছিল, মানে ইস্ট পাকিস্তান তো আর একটা পার্ট ছিল, সেখানে ওদের যে মিলিটারি এক্সপেন্ডিচার ছিল ভারতের, ওই মিলিটারি এক্সপেন্ডিচার এখানে যদি একটা ভাসাল স্টেট হয়, একটা উপনিবেশের মতো রাষ্ট্র থাকে, তাহলে ওই মিলিটারি এক্সপেন্ডিচার তার কমে যাবে বা নাই হয়ে যাবে, যেটা হয়েছে গত 15 বছর মিলিটারি এক্সপেন্ডিচার জিরো। তো সুতরাং তারা জিওপলিটিক্যালি তারা ভারতের উদ্দেশ্য ছিল সাউথ এশিয়াতে প্রভুত্ব কায়েম করা, হেজেমনি কায়েম করা, এবং সেই হেজেমনি কায়েম করার মানে নাম্বার ওয়ান অবজেক্টিভ ছিল পাকিস্তানকে দুর্বল করা, পাকিস্তানকে দুই ভাগ করা, এক। দুই হচ্ছে তাদের কস্ট কমানো, কস্ট কমিয়ে এক নম্বর হচ্ছে এটা বন্ধ করা, কি বলে, মিলিটারি এক্সপেন্ডিচার কমানো। আর হচ্ছে বাংলাদেশের ভিতর দিয়ে যদি করিডোর তৈরি করতে পারে, তাহলে ওই করিডোর দিয়ে তারা 7 সিস্টারে মালামাল পরিবহন করতে পারবে, সেনাবাহিনী নিতে পারবে, তাতে করেও এটা তাদের বিরাট স্ট্র্যাটেজিক বেনিফিট ছিল। তার মানে 71-এ যে আমাদেরকে যে সহায়তা করেছিল মুক্তিযুদ্ধে, এটাতে তাদের এই লাভগুলো ছিল। আর আমার লাভ কী ছিল? আমার লাভ ছিল পাকিস্তানি যে শাসক গোষ্ঠী, যারা আমাদেরকে নিচু নজরে দেখতো, যারা আমাদেরকে শোষণ করতো, সেখান থেকে মুক্তি পাওয়া। শুধু ইটস এ ট্রানজ্যাকশন, ইটস এ ক্লিন। ভারতও আমার প্রতি কৃতজ্ঞতার কিছু নাই, আমারও ভারতের প্রতি কৃতজ্ঞতার কিছু নাই, ট্রানজ্যাকশনে কোনো কৃতজ্ঞতা নাই। তাহলে সুতরাং এই বয়ানগুলো আমাদেরকে পরিষ্কারভাবে বলা দরকার। তো আমি আর বক্তব্য বেশি দীর্ঘায়িত করবো না, সম্ভবত আমার আর কয়েক মিনিট সময় বাকি আছে, 3-4 মিনিট। 3-4 মিনিটে একটু পরবর্তী টার্গেটের কথা আমি বলে ফেলি আপনাদেরকে। তো এই বয়ান সৃষ্টির জন্য মিডিয়া লাগবে, যে এটা নিয়ে আপনাদের সাথে মানে আমরা সবাই একমত। যেমন ধরেন পশ্চিমা বিশ্বে আমরা যে পেরে উঠছি না, কারণ ওদের মিডিয়া ইজ টোটালি কন্ট্রোল বাই জায়নিস্ট গ্রুপ, এন্টায়ার ওয়েস্টার্ন মিডিয়া জায়নিস্ট গ্রুপ। একটা এক্সাম্পল দেই, যখন ইসরায়েলিরা প্যালেস্টাইনিদের মারে, হত্যা করে, গণহত্যা চালাচ্ছে, এখন ওয়েস্টার্ন মিডিয়ায় লেখা হবে এতজন প্যালেস্টাইনিয়ান কিল্ড, জাস্ট এরকম, এতজন প্যালেস্টাইনিয়ান। একটা ঘটনা ঘটলো, ধরেন বম্বিং হলো, মারা গেল প্যালেস্টাইনের শিশু, নারী, লিখলো 100 প্যালেস্টাইনিয়ান কিল্ড বাই বম্বিং। কার বম্বিং ওটা লিখবে না। আর যখন প্যালেস্টাইনিরা ওদের উপর আক্রমণ চালাবে, সেখানে যদি মারা যায়, তাহলে বলবে, ওখানে বলবে 2 প্যালেস্টাইনিয়ান, সো লেটস সে কিল্ড বাই হামাস টেররিস্ট। আপনি পার্থক্যটা বুঝতে পারছেন, হেডলাইনের পার্থক্যটা বুঝতে পারছেন? এটা হচ্ছে ন্যারেটিভ তৈরি করা। এই যে কদিন আগে আপনার ফুটবল খেলার মধ্যে মারামারি হলো আমস্টারডামে, সেখানে যদি ওয়েস্টার্ন মিডিয়ার আপনি ন্যারেটিভগুলো দেখেন, এই মারামারি শুরু করেছিল জায়নিস্টরা, এবং এটা একটা ফুটবল খেলা ছিল, সেই ক্লাবটা ছিল ইসরায়েলের ক্লাব, এবং সেখানে জায়নিস্টরা প্রথম মুসলমানদের অ্যাটাক শুরু করেছিল, প্যালেস্টাইনিদের উপর অ্যাটাক শুরু করেছিল। আর তারপরে প্যালেস্টাইন যারা ছিল তারা ইসরায়েলের উপর অ্যাটাক করেছে। কিন্তু ওয়েস্টার্ন কোনো মিডিয়াতে এটা বলে নাই যে মারামারিটা শুরু করেছে ইসরায়েলি গ্রুপ। এটা হচ্ছে মিডিয়া। তো পশ্চিমে মুসলমানদের মিডিয়ার মধ্যে মাত্র একটা মিডিয়া আমরা দেখি, আল জাজিরা। এটা ছাড়া আর মুসলমানদের কোনো মিডিয়া নাই, একটা মাত্র মিডিয়া। এবং সেটাও দেখেন ইসরায়েল সব ব্যান করে দিচ্ছে, সমস্ত জায়গায় ব্যান। ইসরায়েল কোনো আল জাজিরাকে অপারেট করতে দিচ্ছে না। আর এখন আমেরিকায় শুরু করেছে মেহেদী হাসান, জেটিও নামে একটা সে প্রোগ্রাম, একটা চ্যানেল শুরু করেছে, জেটিও, ZETO বোধ হয় নাম। তো কাজেই মিডিয়ার যে সংকট, সেটা যে শুধু বাংলাদেশে তাই না,
সারা বিশ্বেই মুসলমানদের মিডিয়ার সংকট আছে। এর একটা কারণও হয়তো আছে যে আমরা বুঝতে পারি না, মিডিয়ার মূল্যটা বুঝতে পারি না। এটা নিয়ে আমরা আরেকদিন আলোচনা করব হয়তো, মিডিয়ার ব্যাপারটা নিয়ে। তো বাংলাদেশে আমরা চেষ্টা করেছি, যে অল্প সময় আমি পেয়েছিলাম 2008 থেকে 2013, তার মধ্যে এই ভ্যাকুয়ামটা আমি অ্যাড্রেস করবার চেষ্টা করেছি আমার দেশে। আলহামদুলিল্লাহ 11 বছর পরে আমার আবার সুযোগ এসছে আবার এটা শুরু করবার জন্যে। তো এটা চেষ্টা করছি, আপনাদের দোয়া চাই। আমার টার্গেট হচ্ছে 22শে ডিসেম্বর ইনশাআল্লাহ এটা রিপাবলিকেশন আবার শুরু করা। সেই জন্যে দিবারাত্রি কাজ করছি, বাকিটা আল্লাহ জানেন সক্ষম হব কি না। তো এটা করলে পরে আমার মনে হয় যে একতরফা যে বয়ান ছিল সেই বয়ানকে আমরা সাকসেসফুলি প্রতিহত করতে পারবো। এবং আমাদের একটা ইচ্ছা আছে যে বাংলাটা করবার পরে আমাদের একটা ইংরেজি মিডিয়া করবার ইচ্ছা আছে। তো কারণ ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে শুধুমাত্র ডেইলি স্টারের বয়ান যাচ্ছে, তো সেই ডেইলি স্টারের বয়ানের একটা প্যারালাল বয়ান আমাদের তৈরি করা প্রয়োজন। তো সেটাও আমি মনে করি যে বাংলাটা শুরু হয়ে গেলে এটা যদি সাকসেসফুল হই আপনাদের সকলের সহযোগিতায়, তাহলে হয়তো নেক্সট 3 to 6 মান্থসের মধ্যে আমার ইংরেজিটা স্টার্ট করার ইচ্ছা আছে। তো আজকে আপনাদের সাথে খুবই ইম্পর্ট্যান্ট আমি আলোচনা করলাম, খুবই মানে বিদগ্ধ লোকজনদের সাথে, ব্যক্তিদের সাথে। এবং আমার মনে হয় এই ধরনের ইন্টারাকশনের আরও প্রয়োজন আছে, যাতে আমরা একে অপরকে বুঝতে পারি এবং আমরা সবার কাছ থেকে সাজেশন পেতে পারি যে কি করে আমরা আমাদের স্বাধীনতা এবং আমরা আমাদের বাঙালি মুসলমানের যে আইডেন্টিটি এটা আমরা বজায় রাখবো। তা আল্লাহ আমাদের সহায় হোক। এবং এই যে ছেলেরা জীবন দিয়ে আমাদেরকে একটা নতুন সুযোগ করে দিয়েছে, আল্লাহ যেন তাদের কোরবানি অ্যাকসেপ্ট করেন, আল্লাহ যেন তাদেরকে জান্নাতে দেন, এবং তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ।